আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত। তো আজকে আমরা রসায়নের অধ্যায় 4-এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ফুল কনসেপ্টকে আলোচনা করবো। অর্থাৎ আজকের ভিডিও দেখার পরে ইনশাল্লাহ এই টপিকগুলোতে কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে লেখা আছে, প্রথমে আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমি নর্মালি আলোচনা করে দিয়েছি যে মূলের পর্যাবৃত্ত ধর্মের আগে যে ব্যাপারগুলো ছিল ওই ব্যাপারগুলোকে আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছি। আজকে আমরা এই টপিকে চলে আসবো। ওকে, তো যারা আমার ভিডিওগুলো ফলো করো বা প্রতিনিয়ত আমাদের 2026 যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে এবং এগুলো হচ্ছে নর্মালি আপডেটেড ভিডিও। ওকে, তো চলো আমরা শুরু করি। এইখানে দেওয়া আছে, আমরা একটু লেজার পয়েন্টে নিয়ে নিই। এখানে খেয়াল করো, দেওয়া আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন রাশি ইত্যাদি। এসব ধর্মকে কি বলা হয়? পর্যাবৃত্ত ধর্ম বলে। যেমন আমরা শিখছি যে নর্মালি কয়টা থাকে? 7টা গ্রুপ থাকে, তাই না? 7টা পর্যায় থাকে আর কি, 18টা গ্রুপ। এরকম তাদের মধ্যে কিছু কি আছে? ধর্ম আছে। যেমন আমাদের মধ্যে বিভিন্ন মানুষ আছে, তাদের কি বিভিন্ন ধর্ম আছে, এরকম মৌলেরও কি আছে? বিভিন্ন ধর্ম আছে। আচ্ছা, প্রথম যে ধর্মটা, এটা হচ্ছে ধাতব ধর্ম, যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেটালিক প্রপার্টিস। যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে, আঘাত করলে দেখবা শব্দ আসবে, এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদের কি বলে? ধাতু বলে। তার মানে এরা হবে চকচকে হবে, এক। 2 নাম্বার কি হবে? আঘাত করলে শব্দ হবে। 3 নাম্বার কি হবে? ধাতব সুপরিবাহী, মানে এদেরকে মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে আর কি। আধুনিক সংখ্যা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কি বলে? ধাতু বলে। আচ্ছা, আধুনিক সংখ্যা অনুযায়ী বলা যায় যারা ইলেকট্রন ত্যাগ করে, ওকে, ইলেকট্রন ছেড়ে দেয়, তাদেরকে কি নরমালি কি বলা হয়? ধাতু পদার্থ বলা হয়, বা এটা হচ্ছে ধাতব ধর্ম আর কি, ধাতু বলে। আচ্ছা, ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে কি বলে? ধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে মৌলের ধাতব ধর্ম কি তত বেশি। ওকে, জিনিসটা কি? ধরো যে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি দেখাই, উদাহরণ দিয়ে তোমাদের একটা কলম দিয়ে দেখাই। যেমন এখানে যে দেওয়া আছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 3। কত আমাদের? 3। তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি, তোমরা জানো, এটাকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি দেখো, তাহলে কি আসবে? 1s2, তাই না? 2 আর কত আমাদের? 2s কত? 1। তাহলে এখানে তুমি খেয়াল করো, এটা শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? একটা। তো যতগুলা ধাতু আছে, ওকে, অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে যতগুলা ধাতু আছে এদের সবার ক্ষেত্রে দেখবা শেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকবে? একটা। এখন দেখো, এই একটা ইলেকট্রন ত্যাগ করতে তার কিন্তু বেশি শক্তি, অত বেশি শক্তি কি লাগবে না। এখন কেন একটা ইলেকট্রন ত্যাগ করবে? কারণ আমরা জানি যে একটা শক্তি স্তর, উপশক্তি স্তরে যখন পূর্ণ অর্ধপূর্ণ থাকে তখন তারা কি সুস্থিতি অর্জন করে। তাহলে এখানে দেখো, এখানে তার প্রথম শক্তি স্তরে কয়টা আছে? 2টা, সেই কমফোর্টেবল, তাই না? এখন দ্বিতীয় শক্তি স্তরে লাগে কয়টা? নর্মালি 2ns করে 8টা লাগবে, কিন্তু এখানে আছে কয়টা? 1। তাহলে যদি পূর্ণ হতে চায় তাহলে কয়টা লাগবে? 7টা, তাই না? 7টা হলে বেশি শক্তি লাগবে, কিন্তু একটা ত্যাগ করতে কি বেশি শক্তি লাগবে না। তাহলে ধাতুর ক্ষেত্রে যেটা হয়, আমরা সহজভাবে বলতে চাই, ধাতুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তার শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে এবং কমফোর্টেবল অর্জন করার জন্য সে কি করে? একটা ইলেকট্রন কি ত্যাগ করে দেয়। ওকে, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, সেটা কি করবে? এটা সে ত্যাগ করে দিবে। এটা প্রকাশ করার জন্য আমাদের দেখো বইতে সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি বক্স করে, দেখো লিথিয়াম প্লাস কয়টা ইলেকট্রন? একটা। অর্থাৎ এখানে লিথিয়াম যেটা হয়, আমি যদি লিখি পাশে, লিথিয়াম যেটা হয়, লিথিয়াম একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে দেয়। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, লিথিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, খেয়াল করো, যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? ধনাত্মক আয়ন। এটাকে শুদ্ধ ভাষায় কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। কি বলা হয়? ক্যাটায়ন। আমি আবার বলতেছি, যখন কোনো ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার উপরে কি হয়? প্লাস চার্জ সৃষ্টি হয়। কেন প্লাস চার্জ? কেন? কারণ দেখো, লিথিয়ামের যদি আমরা কল্পনা করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো 3, তাহলে এখানে কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে, আর 3টা কি আছে? প্রোটন আছে। 3টা ইলেকট্রন আর 3টা কি? প্রোটন। তাহলে এখানে যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তাহলে নর্মালি কয়টা হয়? 3টা প্রোটন আর কি থাকে? 2টা ইলেকট্রন। 3টা প্রোটন 2টা ইলেকট্রন, তাহলে সংখ্যা বেশি কার? প্রোটনের সংখ্যা বেশি। তাই যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন এখানে কি দেয়? আমরা পজিটিভ দেই। কি দেই আমরা? পজিটিভ। এই প্লাস কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? অর্থাৎ এখানে লিথিয়ামের 3টা প্রোটন 3টা ইলেকট্রন, কিন্তু সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে সংখ্যা কার বেশি? 3টা প্রোটন, এখানে সংখ্যা বেশি, তাই এখানে কি হয়? প্লাস হয়। কি হয়? প্লাস, একটা বেশি। তাই আবার যখন 2টা ত্যাগ করবে তখন কি হবে? +2। 3টা ত্যাগ করলে কি হবে? +3। এইভাবে আসলে কি হয়? ঘটনাগুলো হয়।
আবার সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি 11, কত আমাদের 11। তাহলে সোডিয়াম কি করবে, তার শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, একটা। তাহলে একটাও সে কি করবে, ত্যাগ করে দিবে। তাহলে কয়টা ত্যাগ করবে, একটা। তাহলে তার উপরেও সেম ভাবে কি হবে, সোডিয়াম প্লাস ত্যাগ করবে একটা, তাহলে কত হবে আমাদের একটা ইলেকট্রন। হ্যাঁ, এইবার আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, তাই না? তার মানে ধাতুর যে ধর্মটা, এটা হচ্ছে কি, তার সে শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয়, পরিণত হয়, বা ক্যাটায়নে। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমাদের এখন বুঝতে কোনো অসুবিধা নেই। অধাতব ধর্ম, হ্যাঁ, এবার আসি আমরা অধাতব ধর্ম। আবার পর্যায়ের সামনে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ বাম থেকে যখন ডানে যাবে, তখন ধাতব ধর্মটা কি পাবে, হ্রাস পাবে। মানে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি হবে, কমে যাবে। কি হবে, কমে যাবে। যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম কি তত বেশি। কিন্তু বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অত বেশি ত্যাগ করতে পারে না, তাই তার ধাতব ধর্মটা কি পায়, হ্রাস পায়। এবার অধাতব ধর্মে আসি, উল্টা হবে। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, তাদের কি বলে, অধাতু বলে থাকে। ওকে, যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে ক্লোরিনের, এটা আমরা একটু বক্স করে দিই। হ্যাঁ, ক্লোরিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। ক্লোরিনে কি হয়, যে এখানে দেখো তোমরা স্লাইডে, যে ক্লোরিন। আচ্ছা, ক্লোরিন কি হয়, ক্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা আছে, 7টা। তাহলে তাকে সুস্থিত অর্জন করার জন্য তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবা, সুস্থিত অর্জন করার জন্য তার কয়টা ইলেকট্রন লাগে, একটা। এখন সিস্টেম দুই হইতে পারে, হয়তো সে 7টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, না হয় কি সে একটা ইলেকট্রন কি হবে, গ্রহণ করবে। তাহলে কমফোর্টেবল অর্জন করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করা কি তার জন্য সহজ, 7টা ত্যাগ করা তার জন্য কি হবে, কঠিন হবে। এক্ষেত্রে কি হয়, যে ক্লোরিন আছে, ও কি করে, শেষ লক্ষ্যে একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। আচ্ছা, এখন দেখো, প্রথমে 17টা প্রোটন ছিল, 17টা কি ছিল, ইলেকট্রন ছিল। এখন যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন কার সংখ্যা বেশি হলো, ইলেকট্রন সংখ্যা বেশি হলো। তাহলে এগুলোর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, নেগেটিভ চিহ্ন দ্বারা। তাহলে এখানে নেগেটিভ কয়টা বাড়বে, একটা। আমি আবার বলতেছি, 17টা ইলেকট্রন ছিল, 17টা কি প্রোটন ছিল, কিন্তু এখানে সে একটা ইলেকট্রনকে এক্সট্রা গ্রহণ করতেছে। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কি বেড়ে, কয়টা বাড়ছে, একটা। তার মানে সে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। কি হবে, ঋণাত্মক আয়নে। তাহলে এটাকে আমরা এবার প্রকাশ করে থাকি, এই যে আমরা যদি কলম নিয়ে আনি, যেমন ক্লোরিন যদি লিখি, এটা এরকম কেন হলো, ওয়েট একটু অপেক্ষা করো। হ্যাঁ, ক্লোরিন যে আমরা লিখবো, ক্লোরিন লেখার পর সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, একটা। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, একটা গ্রহণ করে সে কি হবে, ক্লোরিন মাইনাসে পরিণত হবে। কি হবে, ক্লোরিন মাইনাস। তো আমরা ত্যাগ করার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ইউজ করব, আর গ্রহণ করার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ইউজ করব। অন্যভাবে ইউজ করা যায়, কিন্তু তোমাদের জন্য এই লেভেলে একটু কি বেটার, এটাই সুন্দর দেখা যায়। হ্যাঁ, তাহলে ত্যাগ করার ক্ষেত্রে আমরা উপরেরটা ব্যবহার করব, আর যখন গ্রহণ হবে তখন অবশ্যই কি হবে, নেগেটিভ ইলেকট্রন বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে, মাইনাস। ক্লিয়ার? এখন যদি 2টা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে কত হবে, 2 মাইনাস, সরি, গ্রহণ করলে কি হবে, 2 মাইনাস। যদি 3টা ইলেকট্রন গ্রহণ করতে তাহলে কি হবে, 3 মাইনাস। এইভাবে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, তাই না? এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তার মানে এই দুইটা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতব ধর্ম ইলেকট্রন ত্যাগ করবে, অধাতব ধর্ম কি হবে, ইলেকট্রন গ্রহণ করবে। ধাতব ধর্ম ধনাত্মক আয়নে পরিণত হবে, আর অধাতব ধর্ম কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবার চলো নেক্সট স্লাইডে চলে যাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা পরীক্ষায় আসে 100%। আমরা একটু লেজার পয়েন্ট নিয়ে নিই। হ্যাঁ, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, আকার বলতে কি বোঝায়, সে বড় নাকি ছোট। ওকে, ব্যাসার্ধ বলতে কি বোঝায়, কেন্দ্র থেকে শক্তি স্তরের দূরত্ব। আচ্ছা, আমি বলে দিচ্ছি, উপর থেকে নিচে, অর্থাৎ যখন আমরা পর্যায়ভাবে উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপ আকারে যখন নামবো, তখন আকারটা কি হবে, বৃদ্ধি পাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ, আমরা চলো উদাহরণ দিয়ে দেখাই, তাই না? দেখালে ক্লিয়ার হবে বেশি। কলম নিলাম, যেমন হাইড্রোজেনের কথা আমরা কল্পনা করি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো, 1। পারমাণবিক সংখ্যা কত, 1। তাহলে একে যদি আমরা আঁকতে চাই, কয়টা শক্তি স্তর লাগবে, একটা। কয়টা লাগবে, একটা, তাই না? আবার ওকে, আমি তো মাউস দিয়ে লিখতেছি তো, তাই একটু আঁকাবাঁকা হয়ে যায়, তোমরা মাইন্ড করো না। হ্যাঁ, বুঝা দেওয়া দরকার, বুঝা দিয়া। আচ্ছা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3। কত, 3। তাহলে তুমি যদি এটাকে আঁকো, তাহলে কয়টা শক্তি স্তর লাগবে, 2টা। এই একটা শক্তি স্তর, আর কি একটা শক্তি স্তর। একইভাবে তুমি যে আরেকটা মৌল নাও, হাইলিনা, সোডিয়াম যদি নাও, তো সোডিয়ামের কটা শক্তি স্তর লাগে, 3টা। তাহলে দেখো 1, 2, তারপর কত, 3। আবার যদি নিচে নামো, তাহলে কটা লাগবে, 4টা। 1, 2, 3, তারপর কত, 4। আর যদি নামো, তাহলে কটা লাগবে, 5টা। তাহলে দেখো, তুমি যখন উপর থেকে নিচে নামবে, যেমন গ্রুপ 1
গ্রুপ একে যদি কল্পনা করি, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তাই না, রুবিডিয়াম আছে। তার মানে তুমি যখন গ্রুপ ভাবে উপর থেকে নিচে নামবে তখন কি হয়, আকারটা কি হয়, বড় হয়। কি হয়, আকারটা বড় হয়। কেন বড় হয়? কারণ শক্তি স্তরের সংখ্যা কি বাড়তে থাকে। প্রথমে একটা থাকে, পরে কয়টা থাকে, দুইটা, পরে কয়টা, তিনটা, পরে কয়টা, চারটা, পরে কয়টা, পাঁচটা। তাহলে আকার কি আস্তে আস্তে বড় হয়। তাই এখানে কি আকারটা বৃদ্ধি। এবার যে ব্যাসার্ধের কথা কল্পনা করি, হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে খেয়াল করো, এখানে একটু ছোট, এখানে একটু বড়, আবার এখানে কি হয়, আরো বড়, এখানে ব্যাসার্ধ কি হবে, আরো বড়। তাহলে ব্যাসার্ধ কি পায়, বৃদ্ধি পায়। তার মানে বোঝা যায় আমরা যখন গ্রুপের উপর থেকে নিচে নামবো তখন কি হবে, আকারও বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ কি হবে, বৃদ্ধি পাবে। যেটা তোমরা এই যে চিত্রে, এই যে তোমাদের বইতে আছে, বইতে দেখতে পাচ্ছ, যে বইতে 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 যে দেখা আছে, বড় বড় ফুটা করে দেওয়া আছে, তাই না, উপর থেকে নিচে নামলে কি হবে, আকারটা বৃদ্ধি পাবে আস্তে আস্তে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এরপর দেখো, তার মানে পারমাণুর আকার, পারমাণু ব্যাসার্ধ বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার তুমি যখন বাম থেকে ডানে যাবা, কোথায় যাবা, বাম থেকে ডানে। আচ্ছা, বাম থেকে ডানে গেলে কি হয়, আমি তোমাকে একটু, হ্যাঁ, স্লাইডে না বুঝে একটু সামনাসামনি বুঝে। আচ্ছা, তুমি যখন পর্যায় সারণীর বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে, ওকে, পর্যায়ের বাম থেকে ডানে যাবা, তখন যেটা হয় যে আমাদের শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। আমি আবার বলতেছি, পর্যায়ে বাম থেকে ডানে গেলে শক্তি স্তরের সংখ্যা কি বাড়ে না, শুধুমাত্র কি হয়, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আচ্ছা, ইলেকট্রন প্রোটন সংখ্যা কি হয়, বাড়তে থাকে। কিরকম, আমি তোমাকে দেখাচ্ছি। এখানে কেন বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায়, উপর থেকে নিচে আসলে কি হয়, আকার বড় হয়, কিন্তু বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। আচ্ছা, আমরা জানি ইলেকট্রন প্রোটনকে কি, প্রোটন ইলেকট্রনকে কি করে, আকর্ষণ করে, অর্থাৎ প্লাস মাইনাসকে কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা, তুমি ধরো এখানে তোমাকে একটা প্রোটন আছে, এখানে কি হবে, একটা ইলেকট্রন, তাহলে তারা পরস্পর কি করবে, আকর্ষণ করবে। ধরো এখানে প্রোটন সংখ্যা দুইটা হয়ে গেল, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, দুইটা, আরো আকর্ষণ করবে। এখানে প্রোটন সংখ্যা হলো কয়টা, তিনটা, এখানে ইলেকট্রন কয়টা হলো, তিনটা, আরো আকর্ষণ করবে। আবার যখন এখানে কয়টা হবে, চারটা, এখানে কয়টা হবে, চারটা, আরো আকর্ষণ করবে। এখানে কয়টা হয়ে যাবে, পাঁচটা, এখানে কয়টা, পাঁচটা, তাহলে কি হবে, আরো আকর্ষণ করবে। তাহলে যত প্রোটন বাড়তে থাকে তত কি হয়, ইলেকট্রন গুলো কি হয়, বাড়তে থাকে। আর যত বাড়তে থাকে তাদের আকার আস্তে আস্তে কি হয়, ছোট হতে থাকে। কেন ছোট হতে থাকে? কারণ এই পজিটিভ গুলা, এই নেগেটিভ গুলা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এর থেকে আসলে বড় ভালো বোঝানো মনে হয় না আছে, থাকতে পারে। তো বুঝছি আমরা। তো বাম থেকে ডানে যখন যায়, প্রোটন সংখ্যা বাড়তে থাকে, ইলেকট্রন সংখ্যা কি নরমালি বাড়তে থাকে। তাহলে তাহলে প্রোটন দুইটা, ইলেকট্রন দুইটা, কাছাকাছি। আবার প্রোটন তিনটা, ইলেকট্রন তিনটা, আরো কাছাকাছি। চারটা, চারটা, কাছাকাছি। তো যত প্রোটন আর ইলেকট্রন বাড়তে থাকে তত কি হয়, তারা পরস্পর থেকে কি কাছে আসতে থাকে। তাহলে আকারও ব্যাসার্ধ কি হয়, দোনটা কি আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো নর্মালি এরকম হয় যে তোমরা একটু ইয়ে দিয়ে দেখাই, কলম দিয়ে দেখাই, তোমরা যদি বলো। হ্যাঁ, প্রথমে থাকে হচ্ছে এরকম হলো, কেন কলম কোথায়, হ্যাঁ দেখো, তাহলে এই না, আমরা একটু বড় দিয়ে দেখে, হ্যাঁ, তাই না, একটু বড় দিয়ে দেখার সুবিধা হবে। এদিকে দেখে, ধরো এই এখানে কয়টা আছে, ধরো একটা প্রোটন, এখানে কি আছে, একটা ইলেকট্রন, তাই না। এখন যখন দুইটা হয়ে যাবে, ধরো দুইটা পজিটিভ আছে, ভিতরে কয়টা আছে, দুইটা পজিটিভ, আর বাইরে কয়টা, দুইটা নেগেটিভ, তাহলে আকারটা কি হবে, ছোট হবে, কারণ কি আকর্ষণ বেড়ে যাবে। আচ্ছা, আর যখন তিনটা হবে তখন কি হবে, আকার আরো ছোট হয়ে যাবে, কারণ আকর্ষণ করে তাকে কাছে নিয়ে আসবে। ওকে, শক্তি করলে কি হবে, কাছে চলে আসবে। তাহলে এখানে কি হবে, তিনটা নেগেটিভ। তো যখন এরকম বাড়তে থাকবে, প্রোটন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন, তাহলে আস্তে আস্তে কি হয়, যত বাড়তে থাকে তত কি হয়, কাছে আসতে থাকে। আর বাড়ে কখন, যখন বাম থেকে ডানে যাবা তখন কি আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে নিয়ম হচ্ছে যে যদি বাম থেকে ডানে যায় তাহলে আকার, আমাদের শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। কিসে বাড়ে, প্রোটন আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, যার ফলে তাদের কি আস্তে আস্তে আকার কি হয়, ছোট হতে থাকে। কেন আকার ছোট যায়, আকর্ষণ করে কারণে। আচ্ছা, ওকে, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এই আগের স্লাইডে চলে যাও। এই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই চিত্রটা, যে আকার আস্তে আস্তে ছোট, এখানে তোমরা পড়লে বুঝবা। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা কি বাড়ে না, যেটা আমরা বলছি। আচ্ছা, পারমাণবিক সংখ্যা যেহেতু বাড়ে, তাহলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন সংখ্যা কি পায়, বৃদ্ধি পায়। নিউক্লিয়াস অধিক প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়। ফলে কি হয়, ইলেকট্রনগুলো শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে পরমাণুর আকার কি হয়, ছোট হয়ে যায়। ওই আমি বলছি, একটা একটা, দুইটা দুইটা, তারপর কয়টা, তিনটা তিনটা, কাছে আসবে, চারটা চারটা, কাছে আসবে, পাঁচটা পাঁচটা, কাছে আসবে। তাহলে বোঝা গেল, উপর থেকে যখন নিচে নামবে তখন কি হবে, পারমাণবিক আকার ব্যাসার্ধ কিভাবে বৃদ্ধি পাবে, বাম থেকে ডানে যখন যাবে তখন দোটা কিভাবে হ্রাস পাবে। এই ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝলাম। এবার আমরা চলো ইয়াতে চলে যাই, কি বলে ওইটা, এবার হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাই। চলো পরের স্লাইডে কি আছে আমরা যদি একটু দেখি, আয়নীকরণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আয়নীকরণ শক্তি,
ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে আয়নীকরণ শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে যাই বলুক। ওকে, আচ্ছা, আয়নীকরণ শক্তিতে কি হয় দেখো, যে কি আসলে আয়নীকরণ শক্তিটা কি আমরা একটু জানি। আচ্ছা, আমি একটা সহজভাবে বলে দিই, তাও আমরা একটু পড়ি আগে। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ। একবার বলে আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমাদের যে ধাতুগুলো আছে, ধাতুগুলোর ধর্ম কি হচ্ছে? ইলেকট্রন ত্যাগ করা। এই ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তিটা প্রয়োজন, ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তিটা প্রয়োজন, সেটাকে কি বলে? আয়নীকরণ শক্তি। যখন একটা মৌল তৈরি হয় তখন ভিতরে থাকে কি? প্রোটন, আর বাইরে থাকে ইলেকট্রন। তাদের মধ্যে কি করে? একটা আকর্ষণ কাজ করে। কিন্তু তুমি যখন ইলেকট্রনটাকে সরায় নিবা, আকর্ষণের কি বিরুদ্ধে কাজ করতেছো না, তাই না? প্লাস মাইনাস আকর্ষণ করে রাখছে, এখন তুমি এটাকে সরাইতে চাও, তাহলে বাইরে থেকে কি হবে? একটা শক্তি দিতে হবে তোমার। এই শক্তিটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি। কি বলি আমরা? আয়নীকরণ শক্তি। অর্থাৎ একটা ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগবে সেটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি। এবার এখন দেখো, এখানে গ্যাসীয় অবস্থাটা অবশ্যই গ্যাসীয় হতে হবে, কারণ কঠিন আর যদি তরল হয় তাদেরকে আলাদা করতে কি হবে? বেশি কষ্ট হবে। তাই কোনো মোলে 1 মোল গ্যাসীয় পরমাণু হতে আমরা 1 মোল মানে 6.03 × 10⁻23 বুঝাই। তো সংজ্ঞার্থে, অর্থাৎ সংজ্ঞা নির্দিষ্ট করে পড়ার জন্য কি 1 মোল বলা হয়েছে। 1 মোল ইলেকট্রন অপসারণ করে, অপসারণ মানে ছেড়ে দিবে, 1 মোল ধনাত্মক আয়ন। আমরা জানি ইলেকট্রন যখন অপসারণ করে তখন সেটা কি পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং আয়নীকরণ শক্তি বলে। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, এটা কিন্তু আমরা পড়ছি। অর্থাৎ উপর থেকে যখন নিচে নামবে পারমাণবিক আকার কি হবে? বড় হবে, তাই না? বড় হবে। আচ্ছা, আমরা একটু যদি চিত্র দিয়ে আরেকটু তোমাদেরকে বুঝাই ব্যাপারটা, যে দেখো তোমাদেরকে যদি আমি একটু বুঝাই, যে আমরা জানি 2, তারপর হচ্ছে কত? 3, তারপর ধরো হচ্ছে 4, তাই না? উপর থেকে নিচে, হ্যাঁ, তাহলে আকার বৃদ্ধি পাবে। এখন দেখো, এখানে একটা ইলেকট্রন আছে, কি আছে? এখানে একটা ইলেকট্রন আছে, তাই না? এখানে একটা ইলেকট্রন আছে। আর ধরো যে আরেকটা মৌল আমরা নিলাম, এই ধরো যে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস, তারপর কত? প্লাস, তারপর এখানে কি আছে? ইলেকট্রন। এই এখন দেখো, এখানে কি আছে? পজিটিভ আছে, আমরা জানি। মাঝখানে কি থাকে? প্রোটন থাকে, মানে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে, আর বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। এখন এখানে শক্তি স্তর কয়টা দেখো? 1টা, 2টা, 3টা, তারপর কয়টা? 4টা। তার মানে এই ইলেকট্রনের সাথে এই প্রোটনের আকর্ষণ বলটা কিন্তু কম। কেন কম? কারণ এটা দূরে আছে। কোথায় আছে? দূরে আছে। ব্যাপারটা বুঝতে পারছি? প্রোটন তো মাঝখানে থাকে। এখন এখানে শক্তি স্তর কয়টা? 4টা। তাহলে এখান থেকে কি আছে? দূরে আছে। তার মানে একে যদি তুমি সরাতে চাও তাহলে কিন্তু বেশি শক্তির কি প্রয়োজন হবে না। তার মানে বোঝা যায় কি? বোঝা যায় যে যখন গ্রুপ 1-এর উপর থেকে নিচে যখন নামবে তখন আয়নীকরণ শক্তির মান কি পাবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ শক্তির স্তরের সংখ্যা কি বাড়তে থাকবে। যখন শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকবে, প্লাস আর মাইনাসের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। তো দূরত্ব যখন বাড়বে তখন তাকে সরাইতে কি হবে? কম শক্তি লাগবে। তার মানে বোঝা যায় উপর থেকে যখন নিচে নামবে তখন আয়নীকরণ শক্তির মান কি? কমবে। ইজিলি বোঝা যায়। কমবে কেন? শক্তি স্তরের সংখ্যা বাড়বে, তাকে সরাইতে কি হবে? কম শক্তি লাগবে, কারণ প্লাস মাইনাস আকর্ষণ কি হবে? কমে যাবে। আশা করি বুঝতে পারছি। আর উল্টা, আর যখন বাম থেকে ডানে যাবে তখন আয়নীকরণ শক্তির মান কি? বাড়বে। কেন বাড়বে ভাইয়া? বাড়বে এই কারণে, কারণ তখন আর শক্তি স্তরের সংখ্যা কি? বাড়ে না, তখন শুধুমাত্র প্লাস আর মাইনাসের সংখ্যা বাড়তে থাকে। তাহলে তখন প্লাস আর মাইনাস যদি বেশি হয়ে যায় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বেশি, তাহলে তুমি যখন তাদের সরাইতে যাবে অনেক শক্তি লাগবে, তাই না? তাহলে তখন তুমি সরাইতে অনেক শক্তি যেহেতু লাগবে, তাহলে আয়নীকরণ শক্তির মান কি পাবে? আমাদের বৃদ্ধি পাবে। কিভাবে? বৃদ্ধি পাবে। তার মানে উপর থেকে নিচে যখন নামবে তখন আয়নীকরণ শক্তির মান কি হবে? কমবে। আর বাম থেকে যখন ডানে যাবে আয়নীকরণ শক্তির মান কি? বাড়বে, কারণ আমাদের সরাইতে কি হবে? বেশি শক্তি লাগবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাই না? এবার চলে আসলো আমরা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আর ইলেকট্রন আসক্তিটা আয়নীকরণ শক্তির কি? বিপরীত। আয়নীকরণ শক্তির বিপরীত। আয়নীকরণ শক্তির ইলেকট্রন ছেড়ে দিবে। আর ইলেকট্রন আসক্তি মানে কি? আমরা বলি না অনেকে মাদকাসক্ত, মানে সে মাদকের প্রতি কি? আসক্ত, খাইতে পছন্দ করে, তাই না? যাই হোক, ইলেকট্রন আসক্তি তার মানে ইলেকট্রনের প্রতি তার কি আছে? একটা আকর্ষণ আছে, কাজ করবে। সেই ইলেকট্রন কি হয়? নিতে চায়। তাহলে এই যখন ইলেকট্রন নেয় তখন ইলেকট্রনের সংখ্যা কি? বাড়ে না। তাহলে সে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখানে এটাই বলছে, এই ঋণাত্মক আয়নে পরিণত করতে যতটুক শক্তি লাগবে সেটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি বলি। আচ্ছা, ঠিক আছে।
ওকে, তাহলে একই পর্যায়ের বামের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। আচ্ছা, এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পারমাণবিক ব্যাসার্ধ যখন বাড়ে তখন ইলেকট্রন আসক্তির মান কি কমবে না? হ্যাঁ, তুমি দেখো পারমাণবিক ব্যাসার্ধ যখন বাড়ে তখন শক্তি স্তরের সংখ্যা কি বাড়ে। শক্তির সংখ্যা যখন বাড়ে তখন প্লাস আর মাইনাস আকর্ষণ কি হয়, কমে যায়। কিন্তু বাম থেকে যখন তুমি ডানে যাবা তখন কোনো আকার বাড়ে না, কিন্তু প্লাস আর মাইনাসের সংখ্যা বাড়ে। তাহলে প্লাস মাইনাসে কি করে আকর্ষণ করতে পারে, তখন তারা কি আছে, কাছাকাছি আছে। কিন্তু শক্তি স্তরে যখন সংখ্যা বেড়ে যায় তখন তারা কি হয়, কাছাকাছি থাকে না, সবাই কি থাকে, দূরে দূরে থাকে। কিন্তু বাম থেকে ডানে গেলে প্লাস মাইনাস কি করে, আকার ছোট হতে থাকে, তাহলে প্লাস মাইনাসে কি করে, আরো কাছে আসতে পারে, তাহলে তার আসক্তিটা কি হয়, বেশি হয়। তাই বাম থেকে যখন ডানে যাবে তখন ইলেকট্রন আসক্তির মান কি হবে, বাড়বে। আর যখন উপর থেকে নিচে নামবে তখন ইলেকট্রন আসক্তির মান কি হবে, কমবে। এই আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, আর বৌদ্ধটিগুলো চেক করে নিবা, ঠিক আছে? বারে কমে আমি শেষে একটা নোট দিয়ে দিব, পরে সমস্যা হবে না। আচ্ছা, এবার চলো, তাহলে আমরা ইলেকট্রন আসক্তি বললাম, আয়নীকরণ শক্তি সবগুলো বুঝলাম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা। এরপরে আসলে তড়িৎ ঋণাত্মকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে। আচ্ছা, আমি একটা সহজভাবে বলে দিই, এখানে সহজভাবে বলে দিই। আচ্ছা, সমযোজী বন্ধন আগে শিখতে হয়। সমযোজী বন্ধন মানে হচ্ছে শেয়ার করবে। কি করবে, এখানে শেয়ার করবে। অর্থাৎ এখানে যেটা হয় যে কেউ ছেড়ে দেয়, কেউ গ্রহণ করে, কেউ আবার কি করে, শেয়ার করে, তাই না? তাহলে তুমি একটা কেক আনছো, দুজনে শেয়ার করে খাচ্ছ, এরকম হচ্ছে, এটাকে কি বলা হয়, সমযোজী বন্ধন বলা হয়। আচ্ছা, আমরা একটু সহজভাবে জিনিসটা দেখি। চলো আমরা ধরো এখানে একটা সমযোজী বন্ধনের একটা উদাহরণ হচ্ছে HCl, কি হবে, হাইড্রোজেন ক্লোরাইড। এখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে আমাদের ক্লোরিন। এখানে যে বন্ধনটা তৈরি হয়, এটা যদি আমি একটা দাগ দিয়ে বুঝাই, এখানে বোঝার সুবিধার্থে আমরা কিন্তু পত্রের মধ্যে আলোচনা করবো আরো ডিটেলসে। ধরো এখানে একটা দাগ দিলাম, এখন বন্ধন যখন বন্ধন গঠিত হয়, একজনে একটা ইলেকট্রন দেয়, আরেকজনে কি হবে, আরেকটা ইলেকট্রন দিবে। তাহলে এখানে যেটা হয়, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে এখানে থাকে, আর ক্লোরিনে একটা ইলেকট্রন থাকে কোন জায়গায়, এই জায়গায়। অর্থাৎ একটা বন্ধন যখন গঠিত হয় তখন ইলেকট্রন কি হয়, শেয়ার হয়। একটা মূল একটা দিবে, একটা মূল কি একটা দিবে, এক জোড়া হতে হবে। কয় জোড়া, এক জোড়া। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন ইলেকট্রন ধরো হচ্ছে এইটা, আর ক্লোরিনের ধরো কোনটা, এইটা। কিন্তু এখানে দেখা গেছে তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায় একটা মান আছে, কি আছে, একটা মান। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু, 2.1। কত, 2.1। কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0। কত হবে, 3.0। তড়িৎ ঋণাত্মকতার মান দ্বারা বোঝায় যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে তাদের মধ্যে যে ইলেকট্রন শেয়ার করছে, ওই ইলেকট্রনগুলো তার দিকে কি হয়, চলে যায়। আমি আবার বলতেছি, এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3.0। এগুলো পরীক্ষা করে আসছে। এখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে তাদের মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয়েছে সেটা কি হবে, তার দিকে চলে যাবে, কারণ তার মান বেশি, তার শক্তি বেশি, সে কি করে, ইলেকট্রন তার দিকে নিয়ে যায়। তাহলে এখানে যেটা হয়, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়, ইলেকট্রনগুলো মাঝামাঝি থাকে না, কোথায় থাকে, ক্লোরিনের দিকে থাকে। কোথায় থাকে, ক্লোরিনের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আগে ছিল কোথায়, ইলেকট্রনগুলো মাঝখানে ছিল। কোন জায়গায় ছিল, মাঝখানে। কিন্তু এখন ইলেকট্রনগুলো কি হবে, কার দিকে চলে যাবে, ক্লোরিনের দিকে চলে যাবে। নিয়ে যাবে না কিন্তু একবারে কিন্তু নিয়ে যাবে না, শেয়ারই থাকবে, কিন্তু তার দিকে কি হবে, একটু বেশি থাকবে, তাই না? তার দিকে কি হবে, বেশি। কেন বেশি থাকবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মান কি, বেশি, এই কারণে ক্লোরিন কি তার দিকে চলে যাবে। তাহলে তোমরা এখানে পড়লে বুঝবা। এখানে যদি এখন আমরা পড়ি তাহলে বুঝতে পারবা। এখন আমরা চলো একটু পড়ি আমরা লেজার পয়েন্ট নিয়ে। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, যেমন HCl, তখন অণু পরমাণু বন্ধনের ইলেকট্রন দুটিকে, এখানে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা, আর ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এখন কে আকর্ষণ করছে, ক্লোরিন। এই আকর্ষণকে কি বলে, তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এই যে আকর্ষণটাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এটা ডিপেন্ড করে কার উপরে, তড়িৎ ঋণাত্মকতা মানের উপর। যার মান বেশি, ইলেকট্রনগুলো কি হবে, তার দিকে চলে যাবে। শেষ, এরপরে আর কিছু বোঝার নাই। ওকে, এরপরে তোমরা আশা করি বুঝবা। এরপরে একটা নোট দিবা আমি, তাহলে আশা করি বুঝতে পারবো। এখন অনেকে বলতে পারে স্যার মানগুলো যদি একটু দিতেন, তোমাদের এই লেভেলে মান লাগবে না। যেমন ফ্লোরিনের মান হচ্ছে কত, 4। ওকে, 4.0। তড়িৎ ঋণাত্মকতার মান কত, 4.0। তারপর অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে কত, 3.5। ওকে, এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো, সমস্যা নাই, 3.5। তারপর নাইট্রোজেন আর হচ্ছে ক্লোরিন, এই যে 3.0, এই যে 3.0।
3 পয়েন্ট কত 0। আবার হচ্ছে ফসফরাস আর হচ্ছে হাইড্রোজেন, ফসফরাস আর হাইড্রোজেন এদের মান হচ্ছে কত 2.1। ওকে, এতগুলো তোমাদের দরকার নাই, 2.1 এক। তো বুঝতে পারছো আশা করি, তাই না? হ্যাঁ, যার মান বেশি তার দিয়ে কি হবে, টেনে নিবে। এইবার চলো আমরা একটু খ নাম্বার কোশ্চেনের জন্য কিছু পড়ে নেই। ক্ষার ধাতু, ক্ষার ধাতু কারা? এই যে তোমরা এখানে একটা পর্যায়ের সামনে দেখতে পাচ্ছ, গ্রুপ 1 এর হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলাকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। ওকে, আচ্ছা, এই ধর্ম তোমার ভেতরে একটু পড়ে নিবা, সমস্যা নাই। তো এগুলাকে আমরা কি ক্ষার ধাতু বলা হয়? এগুলো আমরা এবার মনে রাখতাম, আমাদের স্যাররা পড়াইতো। এইচ দ্বারা বোঝায় হাই, এল দ্বারা বোঝায় লি না কে রুবি সাজাবে ফ্রান্স। ওকে, মনে রাখার জন্য হাই এল আই লি না কে রুবি সাজাবে ফ্রান্স, এরকম বুঝাইতো। ঠিক আছে, তো গ্রুপ 1টাকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। আর সেকেন্ড হচ্ছে মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে এগুলা কি বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয়। কি বলা হয়? মৃৎক্ষার। মৃৎ হচ্ছে মাটি, মানে এই ধাতুগুলো কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এগুলা। ওকে, এখন এটা মনে রাখবা কিভাবে? আমাদের স্যাররা বি দিয়া বুঝায় বিরিয়ানি, এম জি দিয়া বুঝায় মোগলাই, সি এ দিয়ে বুঝায় কাবাব, এস আর দিয়া বুঝায় সরিয়ে, বি এ দ্বারা বুঝায় বাটিতে, আর এ বুঝায় রাখো। অর্থাৎ এটা পুরো যদি আমরা বলি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাটিতে রাখো। অনেক ছন্দ আছে, যা আমাদের স্যারা এরকম পরে যখন আমরা পড়তাম, সে অনেক আগে, 6-7 বছর আগে। আচ্ছা, আশা করি বুঝতে পারো, তাই না? তো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা কিন্তু খাইতে মানা করছে, সাবধান। আচ্ছা, তারপর আসো মুদ্রা ধাতু। গ্রুপ 1 এর 4টি মূল। গ্রুপ 11, এই গ্রুপ 11 যে দেখতে পাচ্ছ, কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড, এগুলাকে কি বলা হয় নরমালি? মুদ্রা ধাতু বলা হয়। ওকে, আচ্ছা, হ্যালোজেন। হ্যালোজেন কারা? 17 গ্রুপে যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, এগুলাকে কি বলা হয়? আমাদের হ্যালোজেন বলা হয়। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা? যারা 18 গ্রুপে, এই যে কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলাকে কি বলা হয় নরমালি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কেন বলা হয়? কারণ ওরা কমফোর্টেবল অবস্থায় থাকে, ওদের ইলেকট্রন ত্যাগও করতে হয় না, ইলেকট্রনকে গ্রহণও করতে হয় না, ওরা এইভাবে কি থাকে? কমফোর্টেবল থাকে। ঠিক আছে, তো ওদের কোনো কিছু গ্রহণও করতে হয় না, বর্জনও করতে হয় না, তাই এরা যে কোনো বন্ধন গঠন করার যেটা নিষ্ক্রিয় থাকে, ভাই আমরা নাই, আমাদের দরকার নেই, আমাদের যথেষ্ট আছে, আমাদের কোনো বন্ধনের কি দরকার নেই, তাই তারা কি থাকে? নিষ্ক্রিয় থাকে। এই জন্য এদের কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। অবস্থান্তর মৌল কারা? এই যে 3 থেকে 12, এই যে নিচের যে টেবিলটা দেখতে পাচ্ছ, ওকে, এই যে এই তালা যে সমান, এই সমান তালাটা হচ্ছে আমাদের কি? অবস্থান্তর মৌল, 3 থেকে 12 পর্যন্ত। ওকে, অবস্থান্তর মৌলগুলো যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ কি হয়? রঙিন হয়। কি হয়? রঙিন হয়। অর্থাৎ এই অবস্থায় 3 থেকে 12 যে মৌলগুলো আছে এগুলা রঙিন হয়। কি হয়? রঙিন। এটা যখন তোমরা ইন্টারে উঠবা না, তখন এটা ডিটেলস আছে কেন রঙিন হয়। আপাতত তোমরা খ নাম্বারের জন্য কি মুখস্থ করবে যাও, ইন্টারের ক্লাস আমার আছে, সমস্যা নাই। তাহলে রঙিন যৌগ গঠন করবে, তবে এটা কি হয়? দুইটা রঙিন যৌগ গঠন করবে, প্রভাবক হিসেবে কাজ করবে। এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এটা 3 থেকে 12 গ্রুপ যারা আছে, এটা কি অবস্থান্তর মৌল। এবার দেখো, এবার শেষ। এইবার আমরা নোটটা রেডি করে ফেলছি। উপর থেকে নিচে কি কি বাড়বে, আর ডান থেকে বামে, বাম থেকে ডানে কি কি কমবে, এই জিনিসগুলো কি আমরা দেখবো। অনেক সময় কথার ভুল হইতে পারে, বাম থেকে ডান থেকে বামে বলতে ফেরবে, ঠিক আছে, এরকম হয়ে যায়। আচ্ছা, উপর থেকে নিচে কি কি বাড়বে? আকার বাড়ে ও পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর আয়নীকরণ শক্তির মান কি? কমে। ইলেকট্রন আসক্তির মান কি? কমে। তড়িৎ-ঋণাত্মকের মান কি? কমে। বাম থেকে ডানে যখন যাব, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়। আয়নীকরণ শক্তির মান কি? বাড়ে। ইলেকট্রন আসক্তির মান কি? বাড়ে। তড়িৎ-ঋণাত্মকের মান কি? বাড়ে। শেষ। এইগুলো মনে রাখলেই হবে, একবারে সব লিখে দিছি। এখন যদি এই 4টা তুমি মুখস্থ করো, তোমার জন্য এনাফ, আর কিছু কি লাগবে না। আর 30টা মূলত অবশ্যই মুখস্থ রাখতে হবে, আমি কিন্তু আগে বলছি। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমাদের অধ্যায় মোটামুটি এটা শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করবো, বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এবং যারা এরকম রেগুলার ভিডিও পাইতে চাও, আশা করি তোমাদের উপকার হবে, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবা, তোমাদের জন্য জাস্ট, ঠিক আছে, এগুলা তৈরি করা। ওকে, তো আজকে এই পর্যন্তই।